আসলে ভাই কি বলবো, আমাদের এক পরিচালক, উনি অনেক সম্মানী একজন লোক, ওনার সাথে আমিও কাজ করছি। ওনার নাম হইল মালেক আফসারি। উনি মাঝে মধ্যে এরকম কথা বলে না, মানে আসলে নিজের ওনার নিজের ওয়েট নিজে উনি নষ্ট করে। ওনার কথা হলো যে আমাকে ভিডিও বানাইতে হবে, ভিডিও বানায় আমাকে ছাড়তে হবে, এটা মানুষকে দেখাইতে হবে। তো একটা ভিডিও বানানোর আগে তো আপনি চিন্তা করতে হবে ভাই আমি কে, আমি একজন মালেক আফসারি। খালি উল্টাপাল্টা কথা বললে তো ভাই হিট হবে না, তাই না? আচ্ছা, উল্টাপাল্টা কথা বলে কিন্তু আজকে মালেক আফসারি কিন্তু হারাই গেছে গা। মানে কিন্তু সে কিন্তু একদম ভালো একদম ডিরেক্টর। দেখুন সে এই যে তুফান সিনেমা নিয়ে সে কথা বললো, চঞ্চল চৌধুরী, সে নাকি শাকিব খানের সাথে কাজ করছে একটাই কারণে, যে তুফান ছবি 2 হবে দেখিয়া। এটা কোনো কথা? এইটা কোনো কথার ভিতরে পড়ে যে 2 হবে দেখিয়া চঞ্চল চৌধুরী শাকিব খানের সাথে তুফান সিনেমাতে কাজ করছে? চঞ্চল চৌধুরী ঠিক আছে, একটা ভালো একজন আর্টিস্ট, শাকিব খানের সে তো বড় আর্টিস্ট সে না। আর শাকিব খানকে দেখিয়ে কিন্তু মানুষ হলে যায় তুফান সিনেমা দেখার জন্য। চঞ্চল চৌধুরীকে দেখার জন্য কিন্তু কেউ কিন্তু বলে নাই যে তাকে দেখার জন্য আইছি, হয়তো 100-র ভিতরে একজন বলছে। তাহলে একজন পরিচালক, এত বড় একজন পরিচালক, সে যদি বলে যে চঞ্চল চৌধুরী একটা কারণে সে তুফান সিনেমাতে কাজ করছে, তুফান 2 হবে দেখা, বা এটা কোনো কথা? মানে কেন উনি নিজেকে এতটা মানে উল্টাপাল্টা কথা বললে নিজেরা ছোটো করতে আছে? তো উনি এই যে কি কথা বলছে, আরেকটা হলে কি ওই যে ছাগল 15 লাখ টাকা দিয়ে ছাগল একটা কিনা ফাইসে গেছে, সরকারি এক বড় কর্মকর্তা, সেটা নিয়ে কিছু কথা বললো, ওইটা ঠিক আছে। শাকিব খানকে নিয়েও এসে কিছু কথা বললো, তাই আসলে আমি কথা না বাড়াই আপনাদেরকে আমি দেখাই, আপনারা দেখুন, তার কথাগুলো শুনুন। আর 15 লাখ টাকার ছাগল, এইটা নিয়ে কিছু কথা আছে, এইটা আপনারা শুনুন। চলুন ভিডিওটা দেখি। কিন্তু ডেঞ্জারাস শাকিব খানের সাথে এই যে আমাদের চঞ্চল চৌধুরীর কি সম্পর্ক, এটা দিয়েই শুরু হবে তুফান 2। তুফান 2 অলরেডি ঘোষণা হয়ে গেছে, আর তুফান 2 হবে বলেই চঞ্চল চৌধুরী এই ছবিটা করছে। খালি বোয়াল মাছের মতো বাক 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 করলে হবে? একদম ডাইরেক্টর একটা গাড়ি কিনছে, ওইটা নিয়ে আঙ্গুলি, ওইখানেও আঙ্গুলি, কেমনে কিনলো, কই টাকা পাইলো। আর ওদিকে যে দেখেন না, ওই যে ছাগল কাণ্ড, চাকরি করে 80,000 টাকার মতো বেতন পায়, গাড়ি আছে 10-12টা, জমি শত শত বিঘা, বিদেশে তার মেয়ে যে গাড়ি চালায় সে গাড়ির দাম 4 কোটি টাকা। এখানে আলহামদুলিল্লাহ বলার দরকার নাই, এইখানে আলহামদুলিল্লাহ কইেন না ভাই। আমি ছাগল নিয়ে কথা কম, কিন্তু বড় হাসাহাসি করবা না। আসসালামু আলাইকুম। ছাগল, এক ছাগলের কাণ্ড ভাই। ঈদের ছুটিতে সবাই দেশে গেছে, আবার দেশ থেকে চলেও আসছে। গরুর হাটে যত গরু ছিল, ছাগল ছিল, ভেড়া ছিল, উট ছিল, বেচা কিনা শেষে সবাই যার যার জায়গায় ফেরত গেছে। কিন্তু ছাগলটা রয়ে গেছে। 15 লাখ টাকা দাম উঠছিল, 12 লাখ টাকা দিয়ে কিনছে, 1 লাখ টাকা অ্যাডভান্স দিয়া সেলফি তুইলা সর্বনাশে পড়ছে। কিন্তু ঘটনা কি জানেন, কেন কথাটা বললাম? ইউটিউবের পাওয়ার। ওই যে ইউটিউবে সে ভাইরাল হওয়ার জন্য যে ছবিটা তুলছে ছেলেটা, ওই ছাগলটারে নিয়া, 2 ছাগলের ছবি ইউটিউবে যখন প্রকাশ পাইল, তখনই কিন্তু সাপ খুঁড়তে গিয়া, ওই যে কি একটা সাপ বাইরেছে না, রাসেল ভাইপার না কি জানো, রাসেল ভাইপার, ওইটা বাইরে হয়ে গেছে বুঝছেন। ওই লোক নিজের পোলারে অস্বীকার যায়, বাঁচার উপায় নাই। কারণ ইউটিউবে আসার পরেই সবাই নজরে পড়ছে এবং ডাক পড়ছে, কিন্তু বাঁচার উপায় নাই। শুনছি ছেলে নাকি পার হয়ে গেছে, বিদেশ চলে গেছে। যাই হোক, ওই ছাগল এখন কিন্তু খুব মূল্যবান, যারে তারও কিন্তু এখন হটকেরা এই ছাগল বইলা গালমন্দ করা যাবে না, কারণ ছাগল এখন মূল্যবান সম্পদ। এই ছাগলটাই তো বাইর করলো এত বড় অপরাধী যে। এই ছাগল কাণ্ডে পুরা দেশে বুঝছেন হাসাহাসি, কিন্তু কাজের কাজ হয়েছে। আগে মানুষ কুকুর পালতো বাড়ি পাহারা দেওয়ার জন্য, আমি মনে করি এখন ছাগলও পালা উচিত।
ছাগল পোষা উচিত, কারণ ছাগলও তো দেখেন কত বড় ঘটনা উদ্ঘাটন করে দিল। তাই সবাইকে ছাগল বলা যাবে না। কেন খারাপ বলা যাবে না, আমি একটু ব্যাখ্যা দিই আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই প্রিয়তমা ছবির সময় রায়হান রাফির সুড়ঙ্গ ছবিটা আসছিল, সেই সুড়ঙ্গ ছবিটা নায়ক আমাদের নিশো সাহেব শাকিব খানকে নিয়ে, ওই যে শাকিব খানের ছবি পিছনে দেখায় কিছু কথা টথা বলছিল, ওগুলো খুব ভাইরাল হয়েছিল। উনি না চিনার ভান করছিল, মজা করতে গিয়া ট্রোলের শিকার হয়েছিল, এবং সাকিবিয়ানদের মধ্যে এমন ঝড় উঠলো, প্রিয়তমা কোথায় চলে গেল। ঠিক তেমনি একটা ঘটনা এবারও ঘটছে। যখনই তুফান ছবিটার সেন্সারে যাবে বা গেছে, ঠিক ওই মুহূর্তে এমন কিছু গুরুত্বপূর্ণ লোক এত কিছু গুরুত্বপূর্ণ কথা বললো, এত গুরুত্বপূর্ণ কথা বললো, এটা সবাইকে চমকায় দিল। এবং এইটা সাকিবিয়ানরা মাইনা নিতে পারলো না। এবং দেখেন রায়হান রাফি তুফানকে চরম একটা পাবলিসিটি করে একটা চরম জায়গায় পৌঁছায় দিল। ছবি রিলিজের সঙ্গে সঙ্গে দেখেন রেজাল্ট। বিশ্বাস করেন ভাই, এই চলচ্চিত্রে আজ পর্যন্ত যত ছবি রিলিজ হয়েছে, আবার কেউ বেদের মেয়ে জ্যোৎস্নার সাথে তুলনা করেন না, ওইটা আলাদা জিনিস। বা বেদের মেয়ে জ্যোৎস্নার পর থেকে যত ছবি রিলিজ হয়েছে, অনেক হিট ছবি রিলিজ হয়েছে। যেমন লাস্ট প্রিয়তমা গেছে, সুপার ডুপার হিট ছবি, যেটা 41 কোটি টাকা ব্যবসা করছে। একটা হলের কথা বলি, তাহলে পুরোটা আপনারা বুঝে ফেলবেন। হলের নাম মনিহার। ওই হলে 56 দিনকে 57 দিন চালাইছিল প্রিয়তমা। ওনারা এই 57 দিনে যে সেলটা হয়েছে এবং যে লাভটা দিছে প্রডিউসারকে, এই তুফান ছবি মাত্র 4 সপ্তাহ মানে 30 দিনে তার চেয়েও 3-4-5 লাখ টাকা বেশি দিবে। কত টাকা অ্যামাউন্ট এটা আমি বলবো না, কারণ জিনিসটা গোপন ব্যাপার, বিজনেসের ব্যাপার, ইনকাম ট্যাক্সের ব্যাপার, আমি তো আর যাই প্রমাণ করতে পারুম না। কিন্তু আমি জানি ওর চেয়েও বেশি দিবে মাত্র 30 দিনের। 57 দিনের সেলে যা দিছে 30 দিনের সেলে তাই দিবে। এবং বর্তমানে এই যে সিনেপ্লেক্সগুলোতে রেকর্ড, মনে করেন হোম এলোন, ওই যে স্পাইডারম্যান, জওয়ান, এগুলো ছিল ব্লকবাস্টার, রেকর্ড ব্যবসা করছে, রেকর্ড শো চলছে। তুফান সেটা ব্রেক করছে, তুফান 62টাতে পৌঁছে গেছে। তুফান নিয়ে যারা একটুখানি বলছিলেন না যে সন্দেহ আছে, সংশয় আছে, যারা বলছে তাদের প্রতি আমার আর রাগ নাই এখন। অনেকে বলছে যে ভাই 3 দিন খেলুক, তারপর আমরা খেলা শুরু করুম, আমার রাগ নাই। কেন নাই? তারা এগুলা বলাতে সাকিবিয়ানদের মনে একটা জোশ আসছে, এবং জোশ আইসা তারা ছবিটা দেখতে যায়া তামিল স্ট্যান্ডার্ডের ছবি পাইছে। ছবিতে ভুল ভ্রান্তি থাকলো মাথায় নিতেছে না, কিচ্ছু মাথা নিতেছে না। জাস্ট রায়হান রাফি যেরকম ভাবে দেখায়, যেরকম আমরা দেখা থাকি, ওই সাউথের ছবি, বোম্বের ছবি, ওই স্ট্যান্ডার্ডের ছবি দেখছে তারা। বাস তারা এতেই খুশি, এতেই বারবার দেখতেছে, রিপিট দর্শক আসতেছে। যার জন্য এখন জোর গলায় বলতেছি, এই ছবি ব্যবসা সব রেকর্ড ব্রেক করবে। হলালাদের সঙ্গে কথা হয়েছে, বুকিং এজেন্টদের সঙ্গে কথা হয়েছে, একটি লোক আমি পাই নাই এর বিপক্ষে, কিন্তু আমি প্রথম 2-3 দিন বিপক্ষে লোক পাইছি। হ্যাঁ, আমার মনের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছিল কি এদের কথা কি সত্যি হয় কি না, যা হয় আর কি শুনতে শুনতে। কিন্তু কোনো ভয়ের কিছু নাই, যারা এটার বিপক্ষে ছিল তারাও এখন শিকার যাবে। হয়তো সামনে সব বলবে না, কিন্তু তারা বলছে বলেই তো বিতর্ক সৃষ্টি হয়েছে। ওই যে আরফান নিশোর যেমন বিতর্ক সৃষ্টি হয়েছিল, এবারে তাই সৃষ্টি হয়েছে। তারাই কিন্তু ওই যে কয় না, আঙ্গুলি করে ছাইরা দিছে, আর সবাই এটার প্রতিবাদ করতে যায় রায়হান রাফিকে বুকে তুলে দিছে, আর শাকিব খান তো তাদের বুকের মাঝখানেই আছে। তারপরে জোড়া লাগছে আইসা আমাদের চঞ্চল চৌধুরী। জিনিস একটা, কিন্তু প্রতিটা মুহূর্ত মানুষকে হাসাইছে, মজা দিছে। কিন্তু ভাই চরিত্রটা কিন্তু শাকিব খানের চেয়ে সিরিয়াস। লাস্ট 1 মিনিট এসে বুঝাই দিছে যে ও ডেঞ্জারাস। শাকিব খান এখানে 2 রকম। শাকিব খান একটা খুবই ডেঞ্জারাস, আর একটা খুবই অন্যরকম, কেমন বলুম না, ছবি দেখতে হবে। কিন্তু ডেঞ্জারাস শাকিব খানের সাথে চঞ্চল চৌধুরীর কি সম্পর্ক, এইটা দিয়েই শুরু হবে তুফান 2। তুফান 2 অলরেডি ঘোষণা হয়ে গেছে, আর তুফান 2 হবে বলেই
চঞ্চল চৌধুরী এই ছবিটা করছে। এটা হলো গোপন তথ্য বইলা দিলাম। আগে থেকেই তাদের প্ল্যান করা সেকেন্ড হাফে, মানে চ্যাপ্টার 2-তে কি কি করবে, সেখানে তার কি কি প্রাধান্য থাকবে, শাকিব খান তো থাকবেই, আর কে কে ইন করবে সব প্ল্যান করা। আমরা মনে করি, আশা করি হয়তো আগামী কোরবানি ঈদে তুফান 2 দেখব। রায়হান রাফির জন্য অনেক দোয়া রইল, অনেক দোয়া রইল। একজনকে দেখলাম বলতেছে রায়হান রাফি কেমনে গাড়ি কিনলো, একটা ছবি ডাইরেকশন দিয়া তো 5 লাখ 10 লাখ টাকা পাওয়া যায়, কেমনে গাড়ি কিনলো। হায় রে মানুষ, আরে ভাই আলহামদুলিল্লাহ বল, ও ডাইরেক্টরদের ইজ্জত রাখছে, মার্সিডিজ বেঞ্জ কিনছে, ওইটা ঠিক কই থেকে টাকা পাইলো। রায়হান রাফি কত নেয় আপনি জানেন? না যাই না, খালি বোয়াল মাছের মতো বাগার 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 করেন। হ্যাঁ ভাই, এ ধরনের কথা পছন্দ না। মনে করেন যে আমার পাশে যদি কেউ একটা বিল্ডিং করে, আমার বলা উচিত আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করা উচিত। জানেন, শুকরিয়া আদায় না করলে আপনি পাবেন না, কিচ্ছু কিচ্ছু পাবেন না। একটা ছোট্ট গল্প বলি, একটু সময় দেন, শেষ করে দেবো। আমি গল্পটা একজনের কাছে শুনছি, সত্য মিথ্যা জানি না, আমার কাছে প্রমাণ চাইেন না। হযরত মূসা, উনি আল্লাহর সাথে কথা বলতেন, এরকম শোনা যায়। তবে ওনাকে একজন খুব আমির সওদাগর ওনাকে জিজ্ঞেস করলেন, আমি এত এত রোজগার করছি, এত কামাইছি, আমার আর কোনো কিছু দরকার নাই, আপনার তো উপরওয়ালার সাথে কথা বলেন, আপনি ওনাকে বললেন আমাকে যেন আর কিছু না দেয়, আমার আর কিচ্ছু দরকার নাই। ঠিক আছে। উনি হেঁটে কিছু দূর যাওয়ার পর একটা লাঙ্গার লোক আসছেন, মানে ভিখারি, ভুকা লাঙ্গা, একটা গামছার মতো কিছু একটা পরা। উনি বলতেছে, হযরত মূসা, আপনি তো উপরওয়ালার সাথে কথা বলেন, আমার একটা কথা জিজ্ঞাসা করবেন? যে কি বলো? যে আমি এত চাই, আমাকে কেন দেয় না? আমি ভুকা লাঙ্গা, আমি আর পারতেছি না, এই জীবন আমার আর ভাল লাগে না। ঠিক আছে। পরের দিন হযরত মূসার সঙ্গে দেখা, এর মাঝখানে উনি কথা বলছেন উপরওয়ালার সাথে। ফিরার পথে সেই আমির লোক সওদাগর জিজ্ঞাসা করলেন যে আপনি কথা বলছেন, বলছেন যে আমার আর কিছু দরকার নাই? হ্যাঁ, আমি কথা বলছি। উপরওয়ালা কি বলছে জানেন? যে বলছে আপনি যেদিন শুকরিয়া আদায় করা বন্ধ করে দিবেন, সেদিন আপনাকে দেওয়া বন্ধ করে দিবে উপরওয়ালা। আপনি শুকরিয়া আদায় বন্ধ করে দেন। সে আমির, সেই সওদাগর বলতেছে, আমি কিভাবে শুকরিয়া আদায় বন্ধ করব? আমি এত পাইছি, এত পাইছি, আমার মুখ দিয়ে তো শুকরিয়া চলেই আসে। তো তাইলে আপনি পাইতেই থাকবেন। তারপরে দেখা হয় সেই ভিখারির সাথে। সে বলতেছে, আমার কথা জিজ্ঞেস করছেন? হ্যাঁ, জিজ্ঞেস করছি। উপরওয়ালা বলছেন তুমি শুকরিয়া আদায় করা শিখো, তাহলে পেয়ে যাবা। সে বলে, আমি কি শুকরিয়া আদায় করবো? আমার এই খালি পেট, আমার এই ছিঁড়া গামছাটা নিয়ে শুকরিয়া আদায় করব? যে হ্যাঁ, তুমি এটা নিয়েই শুকরিয়া আদায় করো। এমনও মানুষ আছে 3 বেলা না খায় আছে, 4 বেলা না খায় আছে, তুমি তো সারাদিন ভিক্ষাগিরি করে কিছু তো কিছু খাও, ওইটারই শুকরিয়া আদায় করো, তাহলে তুমি পাইতে থাকবা। এরপরে সত্যি সত্যি সেই ভিখারি যা পাইতো, 1 আনা 2 আনা 2 পয়সা যা পাইতো, একটা খাজুর পাইতো, উপরওয়ালার কাছে শুকরিয়া আদায় করতো এবং তার রিজিক আসা আরম্ভ হয়ে গেল। পরের কিছু দেখলে, ভালো দেখলে শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে। হিংসা করবেন কেন? দরকারটা কি? সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।